কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে জানিয়েছিলাম বাংলাদেশে ঈদকে সামনে রেখে প্রচুর স্মার্টফোন রিলিজ করা হয়ে থাকে এবং এখানে ভালো বিষয় হচ্ছে এই স্মার্টফোনগুলোর মধ্যে বেশিরভাগই থাকে বাজেট এবং এন্ট্রি লেভেলের স্মার্টফোন। যেমন আজকে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি এটি হচ্ছে Xiaomi Redmi 10A, যেটি একদমই এন্ট্রি লেভেলের স্মার্টফোন এবং এটির প্রাইস হচ্ছে ৯,৯৯৯ মানে ১০,০০০ টাকা এবং এটি পাওয়া যাচ্ছে 2GB র্যাম, 32GB রোম এবং 4GB র্যাম, 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টে। সো বুঝতেই পারছেন এটি যেহেতু খুবই এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন, সো আমরা ভিডিওটা খুব বেশি লম্বা করব না, খুব ইনডেপথে যাব না। এটা নিয়ে আমার একটা ওভারভিউ এবং ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি এনাবল করে দেবেন যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো শুরু করা যাক এই ফোনের আনবক্সিং দিয়ে। সত্যি বলতে এই ফোনের সাথে কিন্তু অ্যাক্সেসরিজ বলতে যা বোঝায় সেগুলোর কিছুই পাওয়া যাচ্ছে না। এতে কোনো টিপিউ কেস পাচ্ছেন না, সেটা বাইরে থেকে আলাদাভাবে কিনে নিতে হবে এবং কোনো হেডফোন কিংবা অন্যান্য এসব কিছু থাকছে না। থাকছে একটি 10 ওয়াটের চার্জার এবং একটি USB টু মাইক্রো ইউএসবি কেবল। তার মানে বুঝতেই পারছেন এই ফোনে কিন্তু USB টাইপ সি পোর্ট থাকছে না, থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। এই মাইক্রো ইউএসবি পোর্ট নিয়ে আমি আসলে কমপ্লেন করছি না, USB টাইপ সি পোর্ট থাকলে অবশ্যই সেটা ভালো হতো, বাট নেই যেহেতু এটি একটি বাজেট স্মার্টফোন। এর নিচে আরও থাকছে স্পিকার, সিঙ্গেল স্পিকার, ডুয়েল স্পিকার থাকছে না, প্রশ্নই আসে না, এবং আরেক পাশে থাকছে মাইক্রোফোন এবং এই ফোনের ওপরের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ডান দিকে পাওয়া যাবে পাওয়ার বাটন, তার উপরে থাকছে ভলিউম রকার্স, যেটা আসলে ইজিলি রিচ করা যায়। আমার হাতের যে সাইজ আমার খুব একটা সমস্যা হয়নি, বাট এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকছে সেটা কিছুটা ওপরে আর একটু নিচে থাকলে ভালো হতো এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ওভারঅল এই ক্যামেরা আইল্যান্ড নিয়ে আমার একটু কমপ্লেন আছে। সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা খুবই গ্লসি, মানে এই আইল্যান্ডটা একদম গ্লসি, বাট এর যে বডিটা সেটা কিন্তু স্ট্রাইপের সুন্দর একটা ফিনিশিং দেওয়া আছে। তো যখন আমি ফোনটা আনলক করছিলাম আমার কাছে আনইউজুয়াল ফিল হচ্ছিল সেটা হচ্ছে এর বডিটা কিন্তু যেহেতু ম্যাট, এটা ধরতে আরাম লাগে, বাট ফিঙ্গারটা যখন এই স্ক্যানারের কাছে যায় সেটা কিন্তু একদমই একটা গ্লসি জায়গায় যায় এবং হাতটা কেমন জানি একটু স্যাঁতস্যাঁতে লাগে, যে এক্সপিরিয়েন্সটা সত্যি বলতে আমার কাছে ভালো লাগেনি। এবং ওভারঅল এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট পার্সোনালি যদি আমার কথা বলি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এই ফোনের বাম দিকে থাকছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম প্লাস একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং এখানে এসডি কার্ড ব্যবহার করতে পারবেন 1 টেরাবাইট পর্যন্ত। তো এই ফোনের হ্যান্ডহেল্ড ফিল নিয়ে যদি বলি, এটি মোটামুটি বিগ সাইজের একটি স্মার্টফোন, বেশ বড় একটি স্ক্রিন থাকছে এতে। সো অ্যাভারেজ পার্সন যারা আছেন তাদের কাছে এই ফোনটি কিছুটা বড় মনে হবে এবং এক হাতে ইউজ করা ফোনটি একটু আনকমফোর্টেবল ছিল। বাট এর ওয়েট যেহেতু 200 গ্রামের নিচে থাকছে, থিকনেস হচ্ছে 9 মিলিমিটার এবং ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, সো হাতে খুব একটা আনইউজুয়াল লাগে না। আর বুঝতেই পারছেন এটি যেহেতু একদম এন্ট্রি লেভেলের স্মার্টফোন, সো এর রিয়ারে থাকছে প্লাস্টিক এবং এর ফ্রেম হিসেবেও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর এই ফোনের কালার অপশন থাকছে 3টি, একটি হচ্ছে গ্রে, আরেকটি আছে সিলভার এবং অন্যটি হচ্ছে ব্লু কালারের। আমাদের হাতে থাকা এই গ্রে কালারটি খুব একটা স্ট্যান্ড আউট করে না, বাট লুকের দিক থেকে ডেফিনেটলি ব্লু এবং সিলভার কালারটি আমার কাছে বেটার মনে হয়েছে। তো এই ফোনের যে কটা বিষয় পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে তার মধ্যে একটি হচ্ছে এই ফোনের ডিসপ্লে। এটি হচ্ছে 6.53 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে, রেজুলেশন 720x1600। সো বুঝতেই পারছেন ফুল এইচডি প্লাসের তুলনায় এর এইচডি প্লাস প্যানেলের ক্লারিটি অবশ্যই কিছুটা কম, বাট আমার কাছে যেটা ভালো লেগেছে এতে কিন্তু কোনো কালার শিফটিং নেই, কোনো নেগেটিভিটি পাওয়া যায় না। ইউজুয়ালি এই ধরনের অনেক বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে দেখা যায় ডিসপ্লেতে কালার নেগেটিভিটি থাকছে, ব্রাইটনেস কম বা ভিজিবিলিটি খুব একটা ভালো না। বাট আমি ডিরেক্ট সানলাইটও এই ফোনটি ব্যবহার করে দেখেছি, যেটার ব্রাইটনেস আমার কাছে যথেষ্ট ভিজিবল মনে হয়েছে, অ্যাটলিস্ট এই বাজেট সেগমেন্টের ফোন হিসেবে। আর ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো ছিল, যেহেতু এতে 6.5 ইঞ্চের বেশ বড় ডিসপ্লে থাকছে এবং আমার মনে হয় এই টাইপের ফোন যারা কিনে থাকেন তারা কিন্তু স্মার্টফোনে প্রচুর ভিডিও দেখে থাকেন, সো এতে যেহেতু বড় ডিসপ্লে থাকছে এটা একটি বড় অ্যাডভান্টেজ। বাট ডিসপ্লের ওপরে থাকছে একটি ভি শেপের বড়সড় নচ এবং নিচে থাকছে বিশাল আকারের চিন, যদিও বাজেট সেগমেন্টের ফোন হওয়ায় এটা নিয়েও আসলে কমপ্লেন করা যায় না। এবার এই ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। আন্ডার দি হুড এতে থাকছে হেলিও G25 SoC, যাতে অক্টাকোর প্রসেসর থাকছে এবং এখানে এদের ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz। আর এতে জিপিইউ হিসেবে থাকছে 650 MHz এর পাওয়ার ভিআর 8320 জিপিইউ। র্যামের ব্যাপারটা আগেই বলেছি, এর একটি ভ্যারিয়েন্টে থাকছে 2GB র্যাম এবং অন্যটিতে পাচ্ছেন 4GB র্যাম। বাট আমি বলবো যারা একটু অ্যাডভান্স টাইপের ইউজার আছেন তারা অবশ্যই এর 4GB র্যাম ভ্যারিয়েন্টটি নেওয়ার চেষ্টা করবেন,
কারণ 2GB র্যাম 2022-এর স্ট্যান্ডার্ডে অবশ্যই কিছুটা কম এবং অনেক অ্যাপসের ক্ষেত্রে দেখবেন সেটা লোড হতে সময় লাগছে, অ্যাপ ওপেন হতে সময় লাগছে এবং ইউআইয়ের ক্ষেত্রে যে স্মুথ ব্যাপারটা সেটা কিন্তু 2GB র্যামের যে ভ্যারিয়েন্টটি থাকছে সেটাতে পাবেন না এবং আমি আবার রিকমেন্ড করবো অবশ্যই 4GB র্যাম ভ্যারিয়েন্টটি নেবার চেষ্টা করবেন। আমার এক্সপিরিয়েন্সে আমি কিন্তু সেই ধরনের কোনো ল্যাগ দেখিনি, বাট একটু আগে যেমনটা বললাম আমার এই ভ্যারিয়েন্টও কিন্তু 2GB ভ্যারিয়েন্ট, সো এটার ইউআই আমার কাছে খুব একটা স্মুথ মনে হয়নি। এতে মিউআই 12.5 থাকছে এবং এর ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 11, বা ডেলি আমরা যেসব অ্যাপসগুলি ব্যবহার করে থাকি লাইক হোয়াটসঅ্যাপ কিংবা অনেকে হয়তো ইমো ব্যবহার করে থাকেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এসবের ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা প্রবলেম ফেস করিনি, যথেষ্ট স্মুথ ছিল। বাট আপনি যদি কিছুটা ভারী গেম খেলার প্ল্যান করে থাকেন আমার মনে হয় এই ভ্যারিয়েন্টটি আপনার জন্য সুইটেবল না। ইনফ্যাক্ট এর এসওসি হেলিও G25ও খুব একটা সুইটেবল না, সো আপনি এতে ছোটোখাটো এবং হালকা পাতলা গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। মোট কথা হচ্ছে এটি একটি বেসিক টাইপের স্মার্টফোন, সো যারা স্মার্টফোনে বেসিক কাজগুলো করে থাকেন তাদের জন্য এই স্মার্টফোনটি সুইটেবল হবে। বাট ওভারঅল আমি বলবো এতে যে এসওসিটা ব্যবহার করা হয়েছে হেলিও G25 সেটার পরিবর্তে এতে অ্যাটলিস্ট হেলিও G35 ব্যবহার করা হলে এতে কিন্তু আরও ভালো স্মুথনেস পাওয়া যেত। তো ফোনের অন্যান্য বেসিক যেসব বিষয় আছে সেগুলো সম্পর্কে একটু জানিয়ে রাখি। এর স্পিকার কোয়ালিটিটা বেশ ভালো ছিল, অ্যাটলিস্ট এই প্রাইস সেগমেন্টে মোটামুটি লাউড এবং 80% পর্যন্ত ভলিউম দিলেও এতে কিন্তু ডিস্টরশন পাওয়া যায়নি। সেন্সরের ক্ষেত্রে এতে ম্যাগনেটিক বা জাইরো সেন্সর থাকছে না, তবে ডিসপ্লের অটো ব্রাইটনেসের জন্য যে সেন্সরটি ব্যবহার করা হয়ে থাকে মানে লাইট সেন্সর সেটা কিন্তু এখানে পাচ্ছেন। এবং ওভারঅল এই ফোনের সেলুলার রিসিপশন, কল কোয়ালিটি, এয়ারপিস কোয়ালিটি আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়েছে। তো এই ফোনের আরেক টিউনিং সেকশন হচ্ছে এর ব্যাটারি। এই ফোনে 5000 mAh ব্যাটারি থাকছে, সো আমার মনে হয় যারা বেসিক টাইপের ইউজার তারা অ্যাটলিস্ট 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন অনায়াসে। আমি ফোনটা ব্যবহার করে দেখেছি, এটা কিন্তু খুব একটা হিট হয় না যেহেতু এর যে এসওসি সেটা খুব একটা পাওয়ার হাংরি না, 12 ন্যানোমিটার ফিনফেটে সেটা তৈরি করা, সো যেহেতু এতে ওভারহিটিং নেই আমি এতে আনইউজুয়াল কোনো ব্যাটারি ড্রেনিং দেখিনি। তবে এখানে যে ক্যাচটা থাকছে সেটা হচ্ছে এর 5000 mAh ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে অনলি 10 ওয়াটের একটি চার্জার, যেটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে 3 ঘন্টার ওপরে সময় লাগে। তবে এই ফোনের যে প্রাইস আমার মনে হয় 10 ওয়াটের চার্জার নিয়ে আসলে স্যাটিসফাইড থাকতে হবে। এই ফোনের ক্যামেরা আইল্যান্ডটা বিশাল সাইজের, যদিও এখানে অনলি 2টা ক্যামেরা থাকছে। একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা f2.2 অ্যাপারচারের লেন্স থাকছে যেটাতে, এবং অন্যটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর সামনে নচের মধ্যে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যাতে f2.2 অ্যাপারচারের লেন্স থাকছে। আর ক্যামেরা আইল্যান্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অ্যাটাচ করে দেওয়া আছে। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম ডিজাইনটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ধরতে একটু আনইউজুয়াল লাগে, বাট এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কিন্তু যথেষ্ট ফাস্ট ছিল এবং এটি আনলক করার জন্য কিন্তু ফেস আনলকও ব্যবহার করতে পারবেন। যাই হোক, ছবির কোয়ালিটি নিয়ে আমি বলবো এটি যেহেতু 10-12 হাজার টাকার একটি স্মার্টফোন, সো আমার এক্সপেকটেশন খুব একটা হাই ছিল না। বাট এই ক্যামেরায় তোলা ছবির কালার অপটিমাইজেশন আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। Xiaomiর ইমেজ প্রসেসিং ভালো ছিল সেটা বলতেই হবে। শার্পনেস মোটামুটি বেশ ভালো পাওয়া যায়, আর যেহেতু এটি 13 মেগাপিক্সেল ক্যামেরা f2.2 অ্যাপারচারের লেন্স থাকছে, সো ডিটেল খুব একটা ভালো পাওয়া যায় না। এবং ডাইনামিক রেঞ্জের কথাও যদি বলি সেটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না, অ্যাটলিস্ট এই বাজেট সেগমেন্টের ফোন হিসেবে। তবে বাজেট অনুযায়ী এই ক্যামেরার আউটপুটকে খারাপ বলা যায় না। আমার কাছে 10-12 হাজার টাকার স্মার্টফোন হিসেবে এর ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। আর ভিডিওর ক্ষেত্রে রিয়ার এবং ফ্রন্ট দুটি ক্যামেরাই ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন। এবার আজকের ভিডিওটি শেষ করা যাক, তবে শেষ করার আগে এই ফোন নিয়ে আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করছি। আমার কাছে এই ফোনের যে উইকনেস মনে হয়েছে সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন। সত্যি বলতে হেলিও G25 কিন্তু খুব একটা পারফরমেন্স সেন্ট্রিক বা পাওয়ার সেন্ট্রিক কোনো এসওসি না, সো যারা একদম বেসিক কাজ করবেন তাদের জন্য এটা হয়তো সাপোর্ট দিতে পারবে। বাট আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের ইউজার হন সেক্ষেত্রে কিন্তু এর যে পারফরমেন্স সেটা নিয়ে আপনি স্যাটিসফাইড হবেন না। তবে আমি রিকমেন্ড করবো যারা এই ফোনটি কিনবেন তারা অবশ্যই এর যে 4GB ভ্যারিয়েন্ট থাকছে সেটা কেনার চেষ্টা করবেন, তাতে কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। এই ফোনের ক্ষেত্রে যেসব বিষয় আমার কাছে ভালো মনে হয়েছে তার মধ্যে প্রথমে হচ্ছে এই ফোনের ডিসপ্লে, যেটাতে আমি কোনো ধরনের কালার নেগেটিভিটি, কালার শিফটিং পাইনি, এবং ডে লাইটেও কিন্তু এর ভিজিবিলিটি ভালো ছিল। ব্যাটারি সেকশন নিয়ে আমি বলবো এটি চার্জ হতে কিছুটা সময় বেশি লাগে, বাট আপনি কিন্তু এতে 1.5 দিনের ওপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর ক্যামেরা নিয়ে আমি বলবো 10-12 হাজার টাকার স্মার্টফোন হিসেবে এটি ভালো আউটপুট দিয়েছে, এবং ওভারঅল লুক এবং ডিজাইনের দিক থেকেও ফোনটা খুব একটা খারাপ চয়েস না। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। Redmi 10A নিয়ে আপনার কি ওভারঅল অপিনিয়ন সেটা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।